সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মেঘালয়ের কোলঘেঁষা প্রকৃতির লুকায়িত এক টুকরো স্বর্গের নাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরেই ঝরে পড়ে ঝর্ণার শীতল জলধারা। শুধু চোখ নয়, বরং মনকেও মোহিত করে তোলে এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটেই। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সিলেটের গোয়াইনঘাট উপজেলার জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত বহুল জনপ্রিয় জাফলং জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা, পান্থমাই ঝর্ণাসহ বিছানাকান্দির মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট, এবং দেওয়ার চেষ্টা করব এই সিলেট ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই সিলেটকে নিয়ে। সিলেটের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সিলেট শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সিলেট শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়েদাবাদ থেকে হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সিলেট শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 700 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1300 থেকে 1500 টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল আশুগঞ্জের উজান ভাটি রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়। খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটের হুমায়ুন চত্বর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের যে হুমায়ুন চত্বর, ঠিক এই জায়গাটায়। ঢাকা থেকে আসলে সকল বাস মূলত আপনাদেরকে এই জায়গাটায় নামাই দিবে। সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য মূলত আপনারা এখানে অসংখ্য সিএনজি বাইক এবং বিভিন্ন পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন। আপনারা যদি দেখেন এখানে অসংখ্য সিএনজি রয়েছে, এছাড়াও বাইক রয়েছে। আপনারা চাইলে এসব ব্যবহার করে আসলে সিলেটের যেসব পর্যটন স্পট রয়েছে এগুলো আসলে ঘুরে দেখতে পারেন। তো সিলেটের সবথেকে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমরা আজকে একটা বাইক ভাড়া করে নিয়েছি। যেহেতু আমি একা আছি, সেক্ষেত্রে আমি একটা বাইক ভাড়া করে নিয়েছি। ঘুরে দেখবো সিলেটের জাফলং, মায়াবী ঝর্ণা, পান্থমাই ঝর্ণা এবং বিছানাকান্দি। পথে হয়তো কোনো একটা চা বাগানও দেখে নিব। তো যাই হোক, এই কয়েকটি স্পট ঘুরে দেখার জন্য আমি মূলত এই বাইকটা ভাড়া করেছি। এটা 1800 টাকা পড়েছে। তো যাই হোক, চলুন তো রওনা করা যাক। তবে আপনারা চাইলে এই স্পটগুলো সিএনজি করেও ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে প্রথমে জাফলং ঘোরাঘুরি করে আবারও ফিরে আসতে হবে এই সিলেট শহরে, এবং এই শহর থেকে যেতে হবে বিছানাকান্দি কিংবা পান্থমাইয়ের উদ্দেশ্যে। মূলত যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সিএনজিগুলো সরাসরি জাফলং থেকে পান্থমাই বা বিছানাকান্দি যেতে পারে না। সিএনজিতে এই দুই রুটের ভাড়া পড়বে মোটামুটি 3500 থেকে 4000 টাকার মতো। তো এই হুমায়ুন চত্বরের পাশেই সিলেটের বিখ্যাত সেই পানসি রেস্টুরেন্ট রয়েছে। আমরা সকালের নাস্তাটা মূলত এখান থেকে সেরে নেব। নাস্তাটা সেরে নিয়ে আমাদের আজকের যাত্রাটা শুরু করব। জনপ্রতি 60 টাকা দিয়ে সকালের নাস্তার পর্ব সেরে আমরা রওনা হয়ে যাই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব প্রায় 62 কিলোমিটার। এই পথে যেতে মোটামুটি সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। তবে এই 1.5 থেকে 2 ঘন্টায় আপনি উপভোগ করতে পারবেন এই পথের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। রাস্তার দুপাশ জুড়েই চোখে পড়বে বিস্তৃত সবুজ মাঠ, খালবিল আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়। সবকিছু মিলিয়ে যা এই রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট এবং জাফলং মহাসড়কে। মূলত এদিক দিয়ে জাফলং যায় এবং এদিক থেকে সিলেট দিয়ে আসে। এখানে দাঁড়ানোর মূল একটা কারণ হচ্ছে পাশে রয়েছে শ্রীপুর চা বাগান, যেটা কিনা অসম্ভব সুন্দর। পাশে রয়েছে অনেক বড় বড় ভারতের মেঘালয়ের পাহাড়, আর এই চা বাগানটাও আসলে ছোট ছোট টিলার উপর নির্মিত। তো এটা দেখতে আসলে সত্যি অসাধারণ। তো আপনারা যখন এদিক দিয়ে জাফলং যাবেন, আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে এই শ্রীপুর চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন জাফলং জিরো পয়েন্টে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সামনে গেলে মূলত আমরা সেই জাফলং জিরো পয়েন্টে চলে যাব। জাফলংয়ের যে মেইন পাথর কোয়ারিটা মূলত ঠিক ওই জায়গাটায় আমরা ওখানে যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে আমার হাতের ডান সাইডে দেখুন এখানে ডাউকি শহরের কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, অনেক সুন্দর পরিপাটি করে সাজানো, বেশ চমৎকার লাগতেছে এখান থেকে আসলে। তো আপনারা যখন ওই জাফলংয়ের যে পাথর কোয়ারিটা আছে ওখানে যখন যাবেন, তখন যাওয়ার পথে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারেন। এখানে অনেকে দাঁড়িয়ে আসলে এটার সাথে সাথে ছবি তুলতেছে পিছনে ঘরবাড়ির ব্যাকগ্রাউন্ডে রেখে, অসম্ভব সুন্দর। এদিকে পাহাড় রয়েছে অ্যান্ড ডাউকি শহরের যে ঘরবাড়িগুলো এগুলো দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগতেছে। সো আমরা কিন্তু উপর থেকে অল্প একটু নেমে এসেছি নিচে, আর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে জাফলং জিরো পয়েন্ট। এটি হচ্ছে মূলত জাফলং জিরো পয়েন্ট। এখানে আসলে সবাই ছবি তুলতেছে স্মৃতি হিসেবে, আর সামনেই কিন্তু রয়েছে সেই জিরো পয়েন্টের যে পাথর কোয়ারিটা, যেখানে পাথর, অসংখ্য পাথর, যেটা দেখার জন্য মূলত সাধারণ পর্যটকরা চলে আসে। তো মূলত সেটা হচ্ছে এই জায়গাটা। সো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তের বর্ডার এরিয়া। এই দিক দিয়ে একটা রশি টাঙানো আছে এবং ওদিক দিয়ে একটা ইন্ডিয়ার রশি টাঙানো আছে, এবং ওখানে লিখেও দেওয়া আছে ডু নট ক্রস দ্য লাইন। মূলত এই রশিটা পার হয়ে দিকে যাওয়া যাবে না, তাহলে সীমানা রেখা লঙ্ঘন করা হবে। তো সীমানার ওই পাশেও কিন্তু তাদের দেশের কিছু পর্যটক তারাও এখানে আসলে ঘুরতে এসেছে। ডাউকির শহর মূলত তাদের ওই সাইডে, ওইখান থেকে এই পয়েন্টটা, ভিউ পয়েন্টটা ঘুরতে আসে। দেখুন তারা নৌকা করে ভাসছে, অনেক সুন্দর দৃশ্য আসলে। এছাড়াও কিন্তু এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এরকম কিছু লকার পেয়ে যাবেন, যেখানে 100 টাকার বিনিময়ে আপনারা আনলিমিটেড সময় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে সিকিউরভাবে রাখতে পারেন। আর যদি গোসল করার পর ড্রেস চেঞ্জের প্রয়োজন হয়, এখানে কিছু ড্রেস চেঞ্জিং রুম রয়েছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা, এগুলো হচ্ছে ড্রেস চেঞ্জ করার রুম। মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু আপনারা আপনাদের ভেজা কাপড়গুলো আসলে এই রুমগুলোতে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, চলুন এখন এই জায়গাটা আমরা মোটামুটি ঘুরে দেখলাম। এখান থেকে এখন আমরা চলে যাব মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে অসংখ্য নৌকা পেয়ে যাবেন আপনারা মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য, যেটা কিনা লোকালে গেলে আপনার 100 টাকা করে পড়বে যাওয়া এবং আসা। তো যাই হোক, চলুন এখন আমরা একটা লোকাল নৌকাতে করে চলে যাব এখন মায়াবী ঝর্ণায়। তো আমরা আসলে জনপ্রতি 100 টাকায় এই নৌকাগুলোতে করে ওই পার থেকে এখন চলে এসেছি এখানে। মূলত মায়াবী ঝর্ণাটা হচ্ছে এই সাইডে, আমরা এখন এদিকে যাব। আপনাকে এখানে আসার পরে মূলত টিকিটটা কাটতে হবে, ওখানে ওঠার সময় নয়। আপনি ওখান থেকে যখন এই পারে আসবেন, আসার পরে আপনাকে একটা টিকিট দেওয়া হবে। সেই টিকিটটা মূলত আপনি আপনার কাছে রাখবেন এবং যাওয়ার সময় ওইটা দেখে আপনি চলে যেতে পারবেন। তো এই মুহূর্তে আমি আছি মায়াবী ঝর্ণার একদম নিচে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক। আসলে ঝর্ণাটা আসলেই অনেক সুন্দর আর অনেক বড় একটা ঝর্ণা। যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু ঝর্ণার পরিপূর্ণ একটা রূপ দেখা যায়। অনেক সময় শীতকালে আসলে কিন্তু এই ঝর্ণার পানি থাকে না, কারণ বর্ষার সময় শুধুমাত্র ঝর্ণাগুলো জীবিত থাকে। তো যাই হোক, এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা কিন্তু বর্ষাকালে আসতে পারেন এই মায়াবী ঝর্ণাটি দেখার জন্য। জাফলংয়ের ঠিক পাশেই মূলত এই মায়াবী ঝর্ণাটির অবস্থান।
মায়াবী ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি জাফলং জিরো পয়েন্টে। এখান থেকে চলে যাব আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য পান্থমাই ঝর্ণার উদ্দেশ্যে। জাফলং জিরো পয়েন্ট হতে পান্থমাই ঝর্ণা যেতে মোটামুটি সময় লাগবে 2 ঘন্টার মতো। যেতে হবে গ্রামীণ সব পথ ঘাট আর মাঠ দিয়ে। তাই সকলের উদ্দেশ্যে পরামর্শ থাকবে সিলেট শহর হয়ে এই পান্থমাই ঝর্ণায় আসার। তবে গ্রামের ভেতর দিয়ে পান্থমাই যাওয়ার এই পথটি ছিল এক কথায় অসাধারণ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এক কথায় মন কেড়ে নেওয়ার মতো। সো জাফলং থেকে আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য পান্থমাই যাওয়ার পথে এই জাফলং চা বাগানটা পড়বে, সমতল চা বাগান। এটা অসম্ভব সুন্দর। এই চা বাগানটা আসলে পাতায় ভরপুর আর মাঝে মাঝে বেশ কিছু গাছ রয়েছে, অসম্ভব সুন্দর লাগতেছে। এদিকে ছোট বাগান একটা আছে আর এই সাইডটা হচ্ছে অনেক বড় একটা বাগান, অসম্ভব সুন্দর লাগবে। আর সত্যি কথা বলতে এই যাওয়ার পথের যে রাস্তাটা, এটা এক কথায় অসাধারণ। আমরা শ্রীমঙ্গলের লাউয়া ছাড়ার পথে যে রাস্তাটা দেখি, ঠিক ওই রাস্তাটার মতো অসাধারণ একটা রাস্তা। অবশেষে আমরা কিন্তু পান্থমাই বাজারে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ধরে আমরা নামলাম আর এখন আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে পান্থমাই ঝর্ণার দিকে। আর আমি এখান থেকে আসলে পান্থমাই ঝর্ণার এক বিকট আওয়াজ শুনতে পাচ্ছি, বিকট গর্জন শুনতে পাচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে সবসময় বেশ কয়েকদিন ধরে রেগুলার। তো আই হোপ খুব ভালো পরিমাণের একটা পানি দেখতে পারবো এই ঝর্ণায়। তো যাই হোক, চলুন সামনেই এই পান্থমাই ঝর্ণা, এটা সৌন্দর্য উপভোগ করি। সো ফাইনালি 1 থেকে 2 মিনিট হেঁটে আসার পর এই দেখুন আমার সামনে পান্থমাই ঝর্ণার এক ভয়ঙ্কর রূপ। কত সুন্দর লাগতেছে পান্থমাই ঝর্ণাটা, একবারে ভরপুর পানিতে, অসম্ভব সুন্দর লাগতেছে। এখানে কিন্তু অনেকে আসলে ট্রলার নিয়ে আসছে। আহারকান্দি নামে একটা জায়গা আছে, ঘাট আছে, মূলত ওই ঘাট থেকে আপনারা চাইলে কিন্তু এই ট্রলারগুলো ভাড়া করে নিয়ে আসতে পারবেন, যেখানে আপনি একই সাথে বিছানাকান্দি দেখতে পারবেন, প্লাস হচ্ছে লক্ষণছড়াও দেখতে পারবেন এবং এই পান্থমাইও দেখতে পারবেন। তো আপনারা যদি চান ডিরেক্ট সিলেট শহর থেকে আহারকান্দি আসতে পারেন। ইভেন এমনও আছে যে বাইক নিয়ে অনেকে আসা যায়, সেই ব্যবস্থা আছে, বাট রাস্তাঘাটের পরিমাণ হয়তো ওরকম একটা ভালো না, অত ডেভেলপ না। তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে এই আহারকান্দি এসে ট্রলার নিয়ে আসতে পারেন। আর যারা আমার মতো অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা আসলে জাফলং দিয়ে এদিকে চলে আসতে পারেন। তো আপনারা আসলে কিন্তু ঠিক এরকম এতটা কাছ থেকে এসে আসলে এই ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। পান্থমাই আসে না মানুষ এই কারণেই, আসলে এই জায়গার যাতায়াত ব্যবস্থাটা ভালো না। যাতায়াত ব্যবস্থা যদি ডেভেলপ করা যায় তাহলে আমি মনে করি যে পান্থমাই মানুষ অনেকে ঘুরতে আসবে। অসম্ভব সুন্দর একটা জায়গা দেখুন। আর সত্যি কথা বলতে আসলে ক্রাউডটা একটু কম। আমরা আসলে পিস খুঁজি, শান্তি খুঁজি, তো যেখানে আসলে গ্যাঞ্জাম থাকে, যত সুন্দরী হোক না কেন ওই জায়গাগুলো ভালো লাগে না। বাট এই জায়গাটা দেখুন, লোকজন খুবই কম, একদম নাই বললেই চলে। 2-4 জন পর্যটক এসেছে এখানে। বাট দেখুন ঝর্ণাটা কত সুন্দর লাগতেছে এখান থেকে। তো আপনারা যদি চান আসলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। পান্থমাই ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের লাস্ট যেটা ডেস্টিনেশন, বিছানাকান্দি। তো এখন চলে যাব সেখানে। এখানকার জায়গাটা আসলে অনেক সুন্দর, পাশে একটা অসম্ভব সুন্দর খেলার মাঠ আছে। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটায় এসে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে উপভোগ করতে পারবেন। আমি অবশ্যই 100% রিকমেন্ড করবো সবাইকে, আপনারা যদি সময় সুযোগ হয় একবার হলেও এই পান্থমাই ঝর্ণা ঘুরে যাবেন। অসম্ভব সুন্দর একটা জায়গা। সো মোটামুটি বেশ খানিকটা গ্রামের পথ আসলে আমাদের পার হয়ে আসতে হয়েছে। আর এই মুহূর্তে আসছি একটা খেয়াঘাটে। এখানে মূলত একটা ব্রিজ হচ্ছে, মূলত ওই সাইডে হচ্ছে বিছানাকান্দি। আর এই জায়গাটার সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর লাগতেছে, আল্লাহ তাআলার কি সৃষ্টি, মাশাআল্লাহ। তো এই জায়গায় হয়তো ব্রিজটা হয়ে গেলে তখন আর এই কষ্টটা হবে না, এই খেয়া পার হতে হবে না। তো যাই হোক, চলুন এখন আমরা এই খেয়াটা পার হয়ে মূলত পৌঁছে যাব আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন বিছানাকান্দিতে।
সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য বিছানাকান্দিতে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিছানাকান্দি। অসম একটা জায়গা। আসলে আমি জানি না এটা এত আন্ডাররেটেড কেন। আসলে সেরকম যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে হয়তো এই জায়গায় পর্যটকরা আসে না, বাট অসম্ভব সুন্দর। আপনি ভোলাগঞ্জ বলুন, সে জাফলং বলুন, এগুলোর মতোই কিন্তু সুন্দর, এর থেকে কোনো অংশেই কম না। বরঞ্চ আমি বলবো যে কোনো কোনো ক্ষেত্রে এই জায়গাটা সেই জায়গাগুলোর থেকে আসলে বেশি সুন্দর। সো আমরা আসলে এই ছোট্ট একটা নৌকাতে করে পার হচ্ছি। মূলত আমরা যাব হচ্ছে ওই সাইডটাতে, যেখানে পাথরগুলো, এখানে মোটামুটি একটু ভালো পরিমাণে পানি আছে। এদিক দিয়ে হেঁটে যেতে গেলে হয়তো ভিজে যাবো। অনেকে দেখলাম আসলে পার হচ্ছে, তো একটু সামনে যাই। মূলত এই নৌকা দিয়ে পার হয়ে পাথরের রাস্তা তো যেতে মোটামুটি কষ্ট হয়। তো যাই হোক, চলুন এখন আমরা সামনের দিকে চলে যাই। এগুলোতে মেবি 10 টাকা করে নেয়, 10 টাকা করে নেয়, তাই না? জনপ্রতি 10 টাকা করে আপনারা পারাপার করতে পারবেন। তো যাই হোক, চলুন এখন আমরা একটু ওই সাইডে যাই। সত্যি কথা বলতে বিছানাকান্দি অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই বিকেলের সময় এত সুন্দর লাগতেছে, গোল্ডেন আওয়ারে অসম্ভব সুন্দর। আপনি এই জায়গাটা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। আমি মানে এই জায়গাগুলো ছবিতে যেরকম দেখি না আমরা, ঠিক ওরকম দেখাচ্ছে, মানে আপনি নিজ চোখে ওরকম দেখতে পারবেন। তো আসলে এই জায়গাগুলো এত সুন্দর আছে এখনও এই কারণে যে পর্যটকরা এখন ওইভাবে এই জায়গাগুলোয় রিচ করে না, দ্যাটস ওয়াই আর কি। তো আমাদের উচিত হবে এই জায়গাগুলো আসলে এই জায়গার পরিবেশটা আসলে ধরে রাখা। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই জায়গায় আসেন পরিবেশটাকে অন্তত আপনারা ঠিক রাখবেন। এখানে মূলত ভারতের যে সীমানাটা সেটা ওই দিকে, আর ওইখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। ব্রিজের এই পাশে ভারতের কিছু বাড়িও রয়েছে। তো আপনারা খুব সাবধানতার সাথে যাবেন, যেহেতু বর্ডার এরিয়া। সৌন্দর্য উপভোগ করুন ভালো কথা, বাট খুব সাবধানতার সাথে আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন। শেষ বিকেলে বিছানাকান্দির অপার সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি সিলেট শহরে। আপনারা চাইলে এখানে 1500 থেকে 2000 টাকার ভেতরেই রাত্রি যাপন করার জন্য অসংখ্য থাকার হোটেল পেয়ে যাবেন, অথবা চাইলে আমার মতো জনপ্রতি 700 টাকায় রাতের বাসে করে চলে আসতে পারেন ঢাকার উদ্দেশ্যে। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সিলেট ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।